শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে স্বর্ণ এবং মুদ্রা বাজারের আপডেট। দেশে সরকারি ও বেসরকারি বিনিয়োগ ধীরগতি, অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের দুর্বলতা এবং রপ্তানি আয়ের প্রবৃদ্ধি কমে যাওয়া সহ নানা কারণে চাপ বাড়ছে রাজস্ব আদায়ে। বিপরীতে দ্রুত বাড়ছে দেশি বিদেশি ঋণ পরিশোধ ও সুদের ব্যয়। এর ফলে সরকারের জন্য দৈনন্দিন পরিচালন ব্যয় মেটানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে। এমন বাস্তবতায় সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সর্বোচ্চ 142% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দিয়েছে জাতীয় পে কমিশন, যা বাস্তবায়ন করতে হলে বছরে অতিরিক্ত 1,06,000 কোটি টাকা ব্যয় হবে। কিন্তু বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এত বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা কি সম্ভব? এসব প্রশ্নের উত্তর খুঁজতে চাই আজ আমাদের আলোচনায়। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আপনি জানেন ইতিমধ্যে যে পে স্কেলের যে একটি সুপারিশ করা হয়েছে, এটি আসলে বর্তমান বাস্তবতার সাথে অর্থনৈতিক বাস্তবতায় আসলে কতটা যৌক্তিক এবং কতটা বাস্তবসম্মত বলে মনে করেন? আসলে আমাদের লাস্ট যে পে স্কেল ছিল আর কি, যে কমিশনটা ছিল, সেটা কিন্তু আরও প্রায় 11 বছর আগের কথা। এবং এরপরে আমাদের মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে এবং আমরা কিন্তু অর্থনীতিতে একটা বড় রকমের চাপের মধ্যে দিয়ে গেছি। পরপর যেমন কোভিড-19 হলো, তারপরে যে রাশিয়া ইউক্রেন ওয়ার, এরপরে আমাদের বাংলাদেশের ভিতরে যে একটা রাজনৈতিক পট পরিবর্তন, যে গণঅভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে আসলে অনেক সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে সরকার, এবং একই সঙ্গে ব্যবসা বাণিজ্যের গতি অনেক মন্থর হয়ে গেছে। অর্থনীতির প্রবৃদ্ধি সেটা অনেকটা কমে গেছে। আমরা নিম্ন অর্থনীতির যুগে প্রবেশ করেছি। তো এই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এবং এই যে বিনিয়োগের যে বাস্তবতা, তো সেই সময়টাতে কিন্তু সরকার এমনিতেই হিমশিম খাচ্ছে রাজস্ব আদায়ের ক্ষেত্রে। এবং আমরা এই প্রথম দেখতে পেলাম যে আসলে আমাদের রাজস্ব বাজেট যেটি, তো সেই বাজেটটাতেও ঘাটতি হয়ে গেছে। সাধারণত এটাতে ঘাটতি হয় না, আমাদের কিছু উদ্বৃত্ত থাকে, যেটি আমরা কিছুটা আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি সেটার অর্থ সংস্থান করে থাকি। তো এই যে একটা ফিসক্যাল প্রেশার, তো সেটার মধ্যে দিয়ে যে সরকার যাচ্ছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এই অবস্থায় আসলে এই অতিরিক্ত অর্থটা আসবে কোত্থেকে, সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু একই সঙ্গে তো আসলে বেতন তো বাড়াতে হবে, বেতন ভাতা তো না বাড়ানোর কোনো সুযোগ নেই। তার কারণ এই যে এত আগে, প্রায় 11 বছর আগে যে একটা পে কমিশন হলো, তারপর থেকে তো আসলে তেমন কোনো চেঞ্জ হয়নি আমাদের যে পুরো বেতন কাঠামোতে। তো এই প্রশ্ন কিন্তু অনেক আগে ছিল, এবং আরও কয়েক বছর আগে যদি এই পে কমিশনটা হতো, তাহলে এই যে অতিরিক্ত এত অর্থ হঠাৎ করে যে কোত্থেকে আনতে হবে, এই প্রশ্নটা কিন্তু আসতো না তখন। তো যাই হোক, দেরিতে হলেও পে কমিশন হয়েছে, এবং সরকারি কর্মচারী প্রায় 15 লাখের মতো আর কি যারা আছেন, তো তাদের জন্য কিছুটা স্বস্তির বিষয়, বিশেষ করে যারা একেবারে নিচের দিকের আসলে স্কেলগুলোতে আছেন। তো তাদের জন্য কিন্তু আসলে অনেক প্রয়োজনীয় ছিল, তার কারণ তারা কোনোভাবেই আসলে সংকুলন করতে পারছিল না তাদের ব্যয়ের। তো এটা, এবং প্রত্যেকটা স্ল্যাবেই আসলে এই তো খরচটা একরকম, তো সেটা বাস্তবতা। এবং কিন্তু তার পাশাপাশি আমাদের বেসরকারি খাতের কি অবস্থা, সেখানকার যারা কর্মচারী রয়েছেন, তারা কি এই সুবিধা পাবেন, মানে তাদের কি বেতন বাড়বে, সেটা একটা বড় প্রশ্ন এসছে। এবং এই যে পে কমিশনের যে রিপোর্ট, সেটা আবার নতুন করে সমাজে বৈষম্য সৃষ্টি করে কিনা, সেগুলো নিয়ে প্রশ্ন আছে। আর সবচেয়ে বড় যে প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, সেই সময়ে অর্থের যোগান পাওয়াটা, মানে হঠাৎ করে এতগুলো টাকা, মানে 1 লক্ষ কোটি টাকার উপরে যে আমাদের প্রয়োজন, তো সেটা কি আনতে পারবে সরকার? যদি পারে তাহলে কোত্থেকে আসবে? সেটা কি ব্যাংক থেকে ঋণ করতে হবে, সেটা কি নতুন করে সঞ্চয়পত্র ছাড়তে হবে, বন্ড ছাড়তে হবে, নাকি অতিরিক্ত করের বোঝা চাপবে ব্যবসায়ীদের উপরে বা সাধারণ মানুষের উপরে? তো এই প্রশ্নগুলি আসলে ঘুরপাক খাচ্ছে। আমার ধারণা যে এটাকে বাস্তবায়ন হয়তো করতে হবে, কিন্তু একটা হয়তো সমাধান করা যেতে পারে, টেন্টেটিভ সলিউশন। সেটা হলো যে আমরা আশা করছি যে নির্বাচিত সরকার আসবে, তারা নানা রকমের উদ্যোগ গ্রহণ করবে, তাতে করে ব্যবসা বাণিজ্যের গতি বাড়বে, বিনিয়োগ হবে, দেশি বিদেশি বিনিয়োগ আসবে, এবং এই কারণেই হয়তো যে অর্থের সংস্থান, সেটা হয়তো কিছুটা করা যাবে। কিন্তু পুরোপুরি যদি বাস্তবায়ন করতে চাই এই পে কমিশন প্রতিবেদন, তাহলে সেই ক্ষেত্রে ঋণ করতে হবে। এবং ইতিমধ্যেই সরকার কিন্তু বিপুল পরিমাণে ঋণ করছে, প্রায় $105 বিলিয়ন মতো কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে আসলে যে ফরেন লোন, এবং এটা আউটস্ট্যান্ডিং, এবং প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর দুটো মিলে। আর এর পাশাপাশি এই যে আমাদের সরকারের যে মোট ঋণ, যেটা ক্রমপুঞ্জীভূত ঋণ, সেটা 20 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে কিন্তু।
তো এই অবস্থায় এমনিতেই যে নিম্ন রাজস্ব আয়, তো সেটা দিয়ে আমরা এটা করতে পারবো কিনা, সেগুলো কিন্তু অনেক প্রশ্ন আছে আমাদের সামনে। ধাপে ধাপে যদি করি, যে একটা অংশ হয়তো এই বছর করলাম, পরের অংশ হচ্ছে পরের বছর করলাম, এভাবে করেও করা যায়। কিন্তু এটা বাস্তবায়ন করাটা যদি না যায়, তাহলে সেক্ষেত্রে আরেক ধরনের অসন্তোষ তৈরি হতে পারে। আসলে আপনি বলছিলেন যে মানে ঋণ করার কথা বলছিলেন, ঋণ করে বা টাকা ছাপিয়ে এই ব্যয় মেটানো কি সম্ভব কিনা একটা প্রশ্ন আপনার কাছে থাকবে। কারণ ঋণ করলে তো সুদ এবং আসল পরিশোধের একটা চাপ বাড়বে সরকারের, আর টাকা ছাপালে মূল্যস্ফীতি বাড়তে পারে। তো তাহলে অর্থের যোগানটা আসলে কিভাবে সম্ভব আসলে? টাকা ছাপানোটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা হয়তো জানি না, কিন্তু এই বাংলাদেশ ব্যাংক কিন্তু কন্টিনিউয়াসলি টাকা ছাপে। এবং এটার একটা সূত্র আছে, এটা ফিশারের সূত্র, সেই অনুযায়ী এটা হয় আর কি, এমভিপি ইকুয়াল টু পিটি। তো যতই অর্থনীতিতে ধরেন এই মানে বিশেষ করে যে জাতীয় আয় বাড়তে থাকে, ততই হচ্ছে যে অর্থের প্রয়োজন পড়ে, এবং সেইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি এটা করছে সরকার, আমরা চাই আর না চাই। কিন্তু একটা প্রপোর্শন থাকে যে হঠাৎ করে অতিরিক্ত হয়তো 1 লক্ষ কোটি টাকা বা 50,000 কোটি টাকা কিন্তু ওভারনাইট ছাপবে না বাংলাদেশ ব্যাংক। ওইটা বুঝবে যে অর্থনীতিতে জীবিত প্রবৃদ্ধিটা বাড়ছে কিনা, অর্থনীতির মানে আওতাটা সম্প্রসারিত হচ্ছে কিনা। ওইটা হলে তখন অর্থ ছাপলে কোনো সমস্যা নেই। কিন্তু এখন এই যে অতিরিক্ত ব্যয়, সেটা মেটাতে গিয়ে হয়তো বাংলাদেশ ব্যাংক এটা ছাপবে না। যেটা হবে সেটা হলো যে ঋণ করতে হতে পারে, এবং সেটা ব্যাংকিং যে সেক্টর, সেখানে একটা টার্গেট আছে। মানে আমাদের যে এই মুহূর্তে মনিটারি পলিসি আছে, মুদ্রানীতিতে প্রায় 20% মতো হচ্ছে পাবলিক ক্রেডিটের গ্রোথ, আর প্রাইভেট ক্রেডিটের গ্রোথ ধরা হয়েছে কিন্তু সিঙ্গেল ডিজিটে। তো এই অবস্থা এমনিতেই বৈষম্য তৈরি হয়ে গেছে প্রাইভেট এবং পাবলিক সেক্টরের মধ্যে। এখন এই অতিরিক্ত ঋণটা যদি করতে হয় সরকারকে ব্যাংকিং খাত থেকে, তাহলে কিন্তু ব্যাংকিং খাতের উপর একটা বড় রকমের চাপ বাড়বে, এটা একটা। আর দ্বিতীয়ত সেটা হলো যে এই ব্যাংকিং খাত এতগুলো টাকা দিতে পারবে না সরকারকে ঋণ হিসেবে। কোত্থেকে আসতে হবে বাকি টাকা, সেটা হলো হয় বন্ড ছাড়তে হবে সরকারকে, এবং একই সঙ্গে আমাদের যে সঞ্চয়পত্র সেটার বিক্রি বাড়াতে হবে, এবং বিদেশি উৎস থেকে ঋণ নিতে হবে। সেটা আইএমএফ হতে পারে। আইএমএফ ইতিমধ্যেই তারা একটা ডেডলক তৈরি করেছে, হ্যাঁ, যে নির্বাচিত সরকার এলে তারপরে কি সংস্কার করে সেটা দেখে তারা ঋণ দেবেন, তো ঋণের অর্থ ছাড় করবেন। তো এগুলো অনেক প্রশ্ন আছে আমাদের সামনে। তো এটার কোনো স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার নেই, কিন্তু সবচেয়ে ভালো উপায় হতে পারে যে যদি রাজস্ব আয় বাড়ানো যায়, এবং রাজস্ব আয় বাড়াতে গেলে অবশ্যই ব্যবসা বাণিজ্যের গতি অনেক বাড়াতে হবে, এবং এখানে বিনিয়োগ নিয়ে আসতে হবে, দেশি বিদেশি বিনিয়োগ। এটা হলে তাহলে তখন হয়তো এই অর্থের সংস্থান হয়তো হতে পারে। কিন্তু ঋণ করে আসলে এই সহসাই এই সমস্যার সমাধান করা যাবে না। মাহফুজ কবির, আমরা আলোচনায় করতে চাই আপনার সাথে, আরও বেশ কিছু বিষয় আপনার সাথে আলোচনা করব, তবে আমাদের কাছে কিছু পত্রিকার শিরোনাম আছে, সেগুলোকে দেখতে চাই। পত্রিকার কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম আমরা তুলে আনার চেষ্টা করেছি, যার মধ্যে কালের কণ্ঠে একটি শিরোনাম করেছে যে নতুন আশা নেই বিনিয়োগে। তারা আসলে সার্বিক যে বিনিয়োগ পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের সময়ে, সেই পরিস্থিতিটি আসলে তুলে ধরার চেষ্টা করেছে এখানে। পরের শিরোনামটি দেখতে চাই, সেটি করেছে বণিক বার্তা। বণিক বার্তা শিরোনামটি করেছে, তারা বলছে যে অধিকাংশ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন, পুঁজিবাজারের সূচক বেড়েছে প্রায় 3%। এই শিরোনামটি করেছে দৈনিক বণিক বার্তা। আমরা পরের শিরোনামটি দেখব, সেখানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারা বলছে যে বড় প্রতিশ্রুতি, দুর্বল রাজস্ব, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পরিকল্পনার পেছনে আর্থিক সংকট। যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম, যে আসলে নানা সংকটের মধ্যে অর্থনীতি, তার মধ্যে আসলে এত বড় একটি সিদ্ধান্ত সুপারিশ। পরের কার্ডটি দেখব, সেখানে শিরোনাম করেছে শেয়ার বিজ। তারা বলছে যে রমজানের পণ্য আমদানি বাড়ছে, সহনীয় থাকতে পারে দাম। অর্থাৎ দামের যে বিষয়টি আসলে রমজান মাস জুড়ে থাকে, যে পণ্যের দাম বেড়ে যাওয়ার, সেই বিষয়টি এখানে দেখা যাচ্ছে যে তারা বলছে যে সহনীয় থাকতে পারে দামটি। এবং সবশেষ যে পত্রিকার শিরোনামটি আমরা হাতে আছে আমাদের, সেটি হচ্ছে কালের কণ্ঠ। তারা বলছে যে বাড়ছে উদ্বেগ, দ্বন্দ্ব সংকটে পোশাক খাত। অর্থাৎ আপনি জানেন যে পোশাক খাতে এখন আসলে বিকেএমই, বিজিএমইএ এবং বিটিএম এর মধ্যে আসলে সুতা আমদানি নিয়ে একটা বিষয় চলছে, যে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সময় হলো একটি বিরতির পরে সেই বিষয়ে আমাদের সাথে দুজন অতিথিও যুক্ত হবেন, তাদের সাথে সহ আলোচনা করব। দর্শক, আমরা আলোচনা করছিলাম, আমাদের সাথে আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতি বিশ্লেষক। মাহফুজ ভাই, আমরা আলোচনায় ছিলাম, তবে একটু এই আলোচনায় ফেরার আগে একটু মুদ্রা বাজার এবং স্বর্ণ বাজারের আপডেটটি দেখতে চাই, সেখানে কি অবস্থা রয়েছে। এখন প্রথমে আমরা দেখতে চাই যে মুদ্রার বিনিময় মূল্য আজকের বাজারে মার্কিন ডলার 122 টাকায় ক্রয় হয়ে 123 টাকায় বিক্রি হচ্ছে, ইউরো 138 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে
143 টাকায়, পাউন্ড 159 টাকা ক্রয়, বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয়, 18 টাকায় বিক্রি, সৌদি রিয়াল 32 টাকায় ক্রয় হয়ে 33 টাকা 20 পয়সায় বিক্রি হচ্ছে, ভারতীয় রুপি 1 টাকা 25 পয়সা ক্রয় হয়ে 1 টাকা 45 পয়সায় বিক্রি হচ্ছে। আমরা স্বর্ণের বাজারে আপডেটটা দেখতে চাই। স্বর্ণের বাজারে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের স্বর্ণ সেটির দাম আজকের বাজারে 22 ক্যারেটের দাম 2,55,616 টাকা, 21 ক্যারেটের দাম 2,44,010 টাকা, 18 ক্যারেটের দাম 2,09,135 টাকা, সনাতন স্বর্ণের দাম 1,71,869 টাকা। এবং একই সাথে আমরা একটু রূপার দামটাও দেখতে চাই। রূপার দামে যদি দেখি যে 22 ক্যারেটের রূপা সেটির দাম প্রতি ভরির দাম এটিও বেড়েছে 6,882 টাকা, 21 ক্যারেটের দাম 6,531 টাকা, 18 ক্যারেটের দাম 5,598 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম আমরা দেখতে পাচ্ছি যে আজকের বাজারে 4,199 টাকা রয়েছে। অর্থাৎ স্বর্ণের বাজারও ঊর্ধ্বমুখী রয়েছে। আমরা আলোচনা করতে চাই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে সরকারের আয় বাড়ছে না কিন্তু ব্যয় বাড়ছে, এবং সেই বিষয়টি নিয়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে এই যে নতুন পে স্কেল, সেই পে স্কেলে আসলে যদি এটি আপনি বলছেন যে 3 বছরও করা যায় তাহলেও প্রতি মানে বছরে গড়ে প্রায় 35,000 কোটি টাকা লাগবে। এটি আসলে সম্ভব কিনা আসলে? না, হ্যাঁ, আসলে অসম্ভব তো বলতে কিছু নেই। মানে আমরা করতে চাইলে করতে পারি, কিন্তু ওইটার সোশ্যাল কস্টটা কি হয়, ইকোনমিক কস্টটা কি হয়, সেটা আমাদেরকে দেখতে হবে। 3 দফা না করে 2 দফায় করাটা ভালো। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে যে বারবার হয়তো মূল্যস্ফীতি বাড়তে থাকবে, মানে যদি 3 দফা করি। আর 2 দফায় যদি করি তাহলে 2 বারই আমাদের ইনফ্লেশন হয়ে প্রবলেমটা কিন্তু অনেকটা সলভ হয়ে গেল, এটা একটা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সরকারেও তখন পরিকল্পনা করতে সুবিধা হয় যে না, ঠিক আছে, অর্থসংস্থানটা কীভাবে হবে, কোত্থেকে হবে, এবং এইভাবে করে যদি পরিকল্পনা করা হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করে অর্থনীতি প্রবৃদ্ধির সুযোগ তৈরি করা, বিনিয়োগ বাড়ানো, এইভাবে করে অর্থনীতিতে গতি সঞ্চার করা যায়। কিন্তু মূল কথাটা হচ্ছে কি যে এখন যে পরিস্থিতি আছে অর্থনীতি, সেটা যদি চলমান থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব কঠিন হবে মানে এটা বাস্তবায়ন করা। জনাব মাহফুজ কবির, আমাদের সাথে 2জন অতিথি যুক্ত হয়েছেন। বিটিএমই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট জনাব সালেউজ্জামান খান এবং অনলাইনে আরেকজন অতিথি যুক্ত আছেন মোহাম্মদ হাতেম, বিকেএমই এর সভাপতি। 2জনকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। প্রথমে আসলে জনাব সালেউজ্জামান খানের কাছে যেতে চাই। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি যে 10 থেকে 30 কাউন্টের সুতার আমদানির উপরে যে সুপারিশ করেছে আমদানির বন্ধে, এই বিষয়টি নিয়ে আসলে এখন খুব বেশি আলোচনা চলছে ব্যবসায়ী মহলে এবং বিজিএমইও এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আসলে তারাও চায় না এটা হোক। আপনারা আসলে এটা হওয়াতে কি সুবিধা অসুবিধা যদি একটু বলতেন। দেখেন, আমাকে আমন্ত্রণ জানার জন্য। গত 2 বছর যাবত বাংলাদেশে স্পিনিং খাত একটা সংকটময় সময় দিয়ে পার করছিলাম। আমরা সরকারের সাথে বারবার বসেছি, আলোচনা করেছি, আমার যারা বন্ধুরা আছেন বিজিএমই বা বিকিএমই তাদের সাথে আলোচনা করেছি এবং সবাই সেটা কিন্তু স্বীকার করছে এক বাক্যে। এই প্রবলেমটা সৃষ্টি হলো কোথা থেকে? আমাদের কিন্তু দেশীয় সুতা যদি আপনারা কিনতেন তাহলে 5% মতো ইনসেন্টিভ পেত। ওভার দ্য নাইট সেটাকে 1.5% নামিয়ে আনা হলো। এই যে আমাদের যে দেশীয় সুতাটা কেনার ক্ষেত্রে আমার বন্ধুরা কিন্তু আগ্রহ তারা আর পাচ্ছে না। তারা তখন অন্যদিকে আমাদের যারা কম্পিটিটিভ দেশ, যারা সুতা প্রস্তুত করে বিদেশে এক্সপোর্ট করে, তারা ইনসেন্টিভ বাড়ালো। সেই ক্ষেত্রে আমাদের স্পিনিং মিল গুলো ইন্টারন্যাশনাল বাজারে তাদের সক্ষমতা হারিয়ে ফেলছে। আর পার্শ্ববর্তী দেশ তারা বাংলাদেশে তাদের কস্টিং প্রাইসের নিচে, যেটা আমরা ডাম্পিং প্রাইস বলি, সেই প্রাইসে বাংলাদেশে সুতা এক্সপোর্ট করা বাড়িয়ে দিল। এর ফলে আমাদের স্পিনিং মিল গুলো এখন কিন্তু লসে এবং গত 2 বছর যাবত তা প্রায় বন্ধের দ্বার প্রান্তে। আমরা সরকারের সাথে আলোচনা করেছি এবং সরকারকে বারবার রিকোয়েস্ট করেছি হয়তো বা ইনসেন্টিভ দেন, যেই পরিমাণ ইনসেন্টিভ আমাদের প্রতিযোগী দেশগুলো দিচ্ছে, অথবা যেই পরিমাণ কম দামে বাংলাদেশ সুতা আমদানি হচ্ছে সেখানে আপনার এন্টি ডাম্পিং বা সেফগার্ড ডিউটি আরোপ করার জন্য। সরকার আলোচনা করার ফলে এগুলো কিন্তু কোনোটাই বাস্তবায়ন করতে পারেনি। সেই ক্ষেত্রে সময় দরকার এবং সরকারের সাথে আলোচনা করে আমরা বাণিজ্য মন্ত্রণালয়, বিজিএমই, বিকেএমই এবং সবার সাথে আলোচনা করে আমরা স্পেসিফিক একটা স্মার্ট সলিউশনের দিকে গিয়েছিলাম।
সেটা হলো যে সুতাগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এবং আমাদের প্রয়োজনের তুলনায় বেশি আমার উৎপাদনের সক্ষমতা আছে, সেই সুতাগুলো যেরকম 10 কাউন্ট থেকে 30 কাউন্ট আমরা 1 বছরের জন্য ডি বন্ডিং এর ফ্যাসিলিটিটা আরোপ করার জন্য বলেছি। সেই ক্ষেত্রে আমাদের এই টুল স্টপের রেগুলেশন একটা টুল, ভবিষ্যতে যদি আমরা সুতা স্বয়ংসম্পন্ন হয়ে যায় এটার আরো রেঞ্জ বাড়ানো হবে, যদি আমরা সুতা সাপ্লাই করতে ফেল করি তাহলে সরকার সেটাকে আবার কমিয়ে যাবে। এই মুহূর্তে এই ধরনের সলিউশন ছাড়া সরকারের হাতে, যেহেতু এই সরকার আর বেশি দিন নেই, নতুন নির্বাচিত সরকার আসবে, আর এই ট্রানজিশন পিরিয়ড যদি এই রকমের কোনো ডিসিশন না নেয়, নির্বাচিত সরকার এসে দেখবে ফ্যাক্টরিগুলো বন্ধ এবং তাদের ব্যালেন্স শিট শেষ এবং এনপিএল এর পরিমাণ বেড়ে যাবে। তাই এটা একটা সময়ের দাবি আমাদের স্পিনিং শিল্পকে বাঁচানোর জন্য, এবং সরকার যদি দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করতে না পারে এবং যদি পিলু পাসিং করে তাহলে কিন্তু এই স্পিনিং শিল্প আর বাঁচবে না। তাই বিটিএম এর মেম্বার মিলগুলো একসাথে বসে আমরা সরকারকে জানিয়েছি এই ডিসিশন যদি সঠিক সময় এই সপ্তাহের মধ্যে না হয় তাহলে 1 তারিখ থেকে বাংলাদেশের স্পিনিং মিলগুলো আমরা বন্ধ করে দিব। জি, আমরা আপনার কথা শুনছিলাম। এবার একটু জনাব বিকেএম এর প্রেসিডেন্ট আছেন আমাদের সাথে, জনাব হাতেম। জনাব হাতেম, আপনি নিশ্চয়ই বিটিএম এর ভাইস প্রেসিডেন্টের কথা শুনছিলেন। আপনি কি বলবেন যে আপনারাও অভিযোগ করেছেন, সংবাদ সম্মেলন করে বলেছেন যে এটি সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত, আপনি যদি এটার পক্ষে যুক্তি দেখান। ধন্যবাদ। আমি জিতু যে কথাগুলি বলেছে যে তাদের স্পিনিং মিলটা ভালো নেই, তারা অত্যন্ত খারাপ অবস্থা আছে, আমরা এর সাথে একবারে 100% একমত। এবং দীর্ঘদিন যাবত আমি নিজেও কিন্তু বলে আসছিলাম স্পিনিং মিলগুলি ভালো নাই, যদি স্পিনিং যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি ধ্বংস হইলে আমার ফরওয়ার্ড লিঙ্কেজ অর্থাৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিট সেক্টরের মধ্যে কোনো সন্দেহ নেই। আর আপনারা নিশ্চয়ই শুনেছেন গত প্রায় 1 বছর অধিক সময় যাবতে আমি বলে আসছি যে টোটাল ব্যবসায়ীরা মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো আইসিইউতে আছেই, এখন এই স্পিনিং মিলগুলো আইসিইউতে আছে, তো তাদেরকে উদ্ধার অবশ্যই করতে হবে, এর মধ্যে আমাদের কারো কোনো দ্বিমত নেই। কিন্তু সমস্যাটা তো যে ওয়েতে আমরা উদ্ধার করতে যাচ্ছি সেটা কি সঠিক? আমি প্রথমে আসি, আপনাদের নিশ্চয় মনে আছে যে বেনাপোল দিয়ে সুতা আমদানি বন্ধ করা হলো হঠাৎ করে, ট্যারিফ কমিশন একতরফা একটা সিদ্ধান্ত দিল, দিয়া বেনাপোল দিয়ে বন্ধ করে দিল, যে বন্ধ করে দিলে স্পিনিং মিল ভালো থাকবে। আমরা এটাকে মেনে নিলাম, ঠিক আছে স্পিনিং মিল ভালো থাকুক, কিন্তু কি ভালো থাকছে? থাকে নাই। কারণ আসল রোগটা কি নির্ণয় করা হয়নি, যেটা জিতু বলছিল যে ইনসেনটিভটা ছিল 5%, ওইটাকে কমিয়ে আনা হয়েছে ফেব্রুয়ারি 2024-এর ফেব্রুয়ারি থেকে, কিন্তু এই ইনসেনটিভটা অলমোস্ট আমরা বলি এটাকে বন্ধই করে দেওয়া হয়েছে। তো এই পরিস্থিতিতে এরপর থেকে কিন্তু ইন্ডিয়ান সুতার আমদানিটা বেড়ে গেছে, এটা খুব স্বাভাবিক। আপনারা যদি দেখেন, যেহেতু এটা স্বীকার করবে বা আমরা সবাই জানি যে বাংলাদেশের সুতার সাথে ইন্ডিয়ার সুতার পার্থক্য, দামের পার্থক্য 20, 25, 30 সেন্টের একটা পার্থক্য, এটা বিগত 15-20 বছর যাবত সবসময় কিন্তু ছিল, এখনো আছে। আগে আমরা কিভাবে কভারেজ দিতাম, ইনসেন্টিভ পাওয়ার পেয়ে ওইটাকে কভারেজ দিয়ে যতটুকু এরপরও থাকলে সেটা আমরা দেশীয় স্পিনিং মিলগুলির স্বার্থে আমরা সেটাকে কিছু বেশি দিয়ে মেনে নিতাম, আমরা সমন্বয় করে নিতে পারতাম সেটা। কিন্তু যখন ইনসেন্টিভ বন্ধ হয়ে গেল তখন এই ডিফারেন্সটা কিন্তু আমাদের আর কভারেজ দেওয়ার কোনো সুযোগ থাকলো না। আজকে যদি এই যেই পদ্ধতিতে সুতা আমদানিটা বন্ধ করার ইয়েটাকে সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে বা দিয়েছিল, সেটা যদি কার্যকর হয় তাহলে কালকে যদি বায়ার আমাকে বলে, কারণ বায়ার নমিনেটেড ইয়ে থেকে আমাকে আনতে হচ্ছে, বায়ার যদি কালকে বলে যে ঠিক আছে সুতা আনতে পারবে না, আমরা চায়নাতে ফ্যাব্রিক্স এর যোগান দিতেছি, চায়নাতে সব রেডি করতেছি, ওখান থেকে ফ্যাব্রিক্স আনো, তাহলে আমার আজকে কিন্তু একদিকে তো স্পিনিং মরল, এরপরে ওইদিকে আবার নিটিং ইন্ডাস্ট্রি, হাজার হাজার নিটিং মেশিন বাংলাদেশে, নিটিং ইন্ডাস্ট্রি মরবে, সাথে ডাইং সেক্টরটাও মরবে। তো সবকিছু মাইরা আবার আমি এই মানে বায়ারদেরকে সুবিধা দিব, এটাও কিন্তু ঠিক না। তাহলে কি করতে হবে? একটা আপনি দেখেন রিসেন্টলি মার্কিন ট্যারিফকে মোকাবেলা করার জন্য ভারত সরকার কিন্তু ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিগুলিকে, এক্সপোর্ট সেক্টরকে প্রথমে একটা 4,100 কত রুপির একটা প্যাকেজ দিয়েছে, পরের সপ্তাহে 1 সপ্তাহ পরে 7,000 কোটি টাকার রুপির আরো একটা প্যাকেজ কিন্তু দিয়েছে মোকাবেলা করার জন্য। আর উল্টা দিকে আমরা কি করছি, আমরা বাংলাদেশ সরকার তাকিয়ে তাকিয়ে দেখছি ইন্ডাস্ট্রিগুলি একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে, আর ফ্যাসিলিটি যা ছিল
সব একটার পর একটা প্রত্যাহার করে নিচ্ছি। ইডিএফ ফ্যাসিলিটি নাই, 5,000 কোটি টাকার যে প্রিন্সিপাল ক্রেডিট স্কিমের 5% ইন্টারেস্টে ছিল সেটাও নাই। তারপরে পিসি, আমরা যে পিসি নিয়ে আমরা চলতাম সেটাকেও এখন 7% ইন্টারেস্ট থেকে 14-15% ইন্টারেস্টে নিয়ে যাওয়া হয়েছে। ব্যাংক ইন্টারেস্ট আপনার 15%-এর নিচে এখন নাই। তারপরে আপনার বিদ্যুৎ বিল, গ্যাস বিল কোত্থেকে 12 টাকা থেকে কোথায় নিয়ে গেছে? তো রাখলো কোনটা সরকার আমাদের? এই জন্য আমি বলি, আমরা বলেছিলাম যে হ্যাঁ অবশ্যই এটা স্পিনিং কে বাঁচাতে হবে, তাহলে অন্তত একটা বছরের জন্য এই পরিস্থিতি মোকাবেলার জন্য একটা ফান্ড দেন। কত 5,000 থেকে 6,000 কোটি টাকা লাগবে, সেটা দিয়ে অন্তত স্পিনিং কে 10% ইনসেন্টিভ দেন। দিলে তো অন্তত এক বছর আমরা দেখি কি পরিস্থিতি দাঁড়ায়, তারা অন্তত একটু সোজা হয়ে দাঁড়াক। সেটা না করে যেই পদ্ধতিতে বন্ধ করতে গিয়েছে সেটা কিন্তু সঠিক সিদ্ধান্ত না। জি, ধন্যবাদ Ultimately- জনাব হাতেম। ধন্যবাদ, আপনি আপনার ব্যাখ্যা তুলে ধরেছেন। জনাব জিতু, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই, বিকেএমএ বা বিজিএম এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা দেশীয় স্পিনিং মিলগুলো থেকে 60% প্রায় 60% সুতা সংগ্রহ করে এবং 40% তারা আমদানি করে। তার মধ্যে অনেক সুতা আছে যেটা বাংলাদেশে তৈরি হয় না, বাধ্য হয়ে তাদেরকে আমদানি করতে হয়। সেক্ষেত্রে আপনারা কি বলবেন, যে আপনারা যে হুমকি দিচ্ছেন যে কারখানা বন্ধ করে দিবেন, তাহলে সমাধানটা কি আসলে হবে? দেখেন, আমরা কিন্তু আলোচনা করে বিকেএমএ সবার সাথে আলোচনা করে একটা স্মার্ট সলিউশন করেছি। শুধুমাত্র যে সুতা বাংলাদেশের সক্ষমতা আছে, কটন সুতা, সেই সুতার ক্ষেত্রে আমরা বলেছি সেই সুতাগুলো তারপরও 10 থেকে 30 কম, সব সুতা কিন্তু না, আমরা কিন্তু 40 কম বলিনি। যেগুলো বাংলাদেশের সক্ষমতা আমাদের প্রয়োজনীয় তুলনায় অনেক বেশি, আমরা সেই সুতাগুলো বলেছি। যেগুলো ব্ল্যান্ড, যেগুলো বাংলাদেশ হয় না, সেগুলো এখনো আনতে পারে এবং ভবিষ্যতে আনতে পারবে। আর যেটা বলে আনতে বন্ধ করে দেওয়া, সেটা বন্ধ না, ডি বন্ডিং। আপনি যদি বিদেশ থেকে কোনো সুতা আনেন, আপনি শুল্ক দিয়ে আমদানি করবেন এবং আপনি আপনার এক্সপোর্টটা করার পর সরকার থেকে ডিউটি ড্রব্যাকটা ফেরত পাবেন। সেটা হচ্ছে সাময়িক শুল্কায়ন, যেটা আপনি 6 মাসের মধ্যে ফেরত পাবেন। এটা করার কারণটা কি? এটার কারণ হলো যাতে আপনি ইম্পোর্টে স্বাচ্ছন্দ্য ফিল না করেন। দ্যাট ইজ আওয়ার মানে ক্লিয়ার অবজেক্টিভ। আর এই মুহূর্তে সরকারের কাছে যদি কালকেই কোনো ডিসিশন নিতে হয়, সেই ক্ষেত্রে ডি বন্ডিংটা হলো আমাদের একটা, কালকেই সরকার সেইটা নিতে পারবে এবং এর পরবর্তীতে আমরা আলোচনা করে সরকারের সাথে বসে, হয়তোবা ভবিষ্যতে নতুন সরকার আসে তাদের সাথে বসে একটা লং টার্ম আমাদের সলিউশন বের করতে হবে, যেটা হাতেম ভাই অলরেডি বলেছে যে একটা ইনসেনটিভ দেওয়া যায় কিনা। দেখেন, বিজি এবং বিকেএমএ আমাদের দেশের হলো মেসি, তারা সবসময় গোল দিয়ে আমরা তাদেরকে বাহবা জানাই। বাট আমার যদি গোলকিপার মারা যায়, বিকেএমই এবং আমাদের মেম্বার মিলে গোলকিপার ডিফেন্সার যারা তাদেরকে প্রোটেক্ট দিচ্ছে, আপনি দেখা যাবে আমাদের এক্সপোর্ট বাড়ছে, পিছনের দিকে তাকিয়ে যেমন গোলকিপার নাই, ডিফেন্ডার নাই। যদি ভবিষ্যতে মেসি 10টা গোল দেয়, এর বিনিময়ে আমরা 20টা গোল খাবো, কারণ আমার কোনো গোলকিপার নেই এবং আমরা কি গোলকিপারের দিকে তাকাচ্ছি না। তাই এই সপ্তাহের মধ্যে সরকার ডিবন্ডিংটা চালু করুক এবং ভবিষ্যতে নতুন সরকার এসে যাতে এখানে ইনসেন্টিভাইজ করা যায় কিনা, আমাদেরকে লং টাইম ভিশনগুলো নিয়ে আমরা কার্যকর ভূমিকা পালন করবে আমি আশা করি। জি, আপনাদের দুজনকে জিতু যেটা বললো যে শুধু 30 কাউন্ট পর্যন্ত কটন সুতার কথা বলছে, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে চিঠিটা দিয়েছে সেখানে কিন্তু ব্ল্যান্ডেড সুতার কথা বলেছে। আর 30 সুতা পর্যন্ত গেলে পরে যে সংকটটা হবে, আমি তো বললামই, তুমি যে তখন আমার যে নিটিং ইন্ডাস্ট্রি এবং ডাইং ইন্ডাস্ট্রি দুইটাই তো শেষ হবে, তখন বার তো তখন আমাকে ফেব্রিক আনতে বাধ্য করবে। রাতারাতি হয়তো বা হবে না হাতেম ভাই, আমরা এই ডিসিশনটা নেওয়ার পর এটা তো আর কোরআন শরীফ না, চেঞ্জ হবে না। আমরা কিন্তু বিকেএমই বিজিএমইকে একটা টিম, আমি নিজে সুতা উৎপাদন করি, সুতা নিজে কনজাম্পশন করি, দেশের স্বার্থে আমরা সবাই মিলে আমরা টাইম টু টাইম ডিসিশন আমাদেরকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো সেটার জন্য আমরা সরকারের কাছে সবাই মিলে যাই, গিয়ে বললি যে 5,000-6,000 কোটি টাকা দেন এক বছরের জন্য, অন্তত এই পরিস্থিতিটা মোকাবেলা করুক। শুধুমাত্র হাতেম এবং সালেদুজ্জামান খান, আপনাদের দুজনকে একটু থামাই। আমরা আমাদের সাথে একজন অর্থনীতিবিদ আছে, ডক্টর মাহফুজ কবির, তার কাছ থেকে একটু এই বিষয়ে কোনো সমাধান আছে কিনা একটু জানার চেষ্টা করছি। না, এটা সত্য যে আসলে আমাদের সব সেক্টরকে বাঁচাতে হবে, মানে কোনো সেক্টরই কিন্তু কম মূল্যবান নয়। আর যে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাতে কিন্তু অনেক বিনিয়োগ করেছি, এখানে অনেক কর্মসংস্থান রয়েছে এবং এখানে ব্যাংকের যে বিনিয়োগ সেটাও কিন্তু আছে। মানে সব মিলিয়ে এই সেক্টরটা তো গড়ে উঠেছে মেইনলি আমাদের যে 2 স্টেজ ট্রান্সফরমেশন এবং পুরো যে আমাদের রিকোয়ারমেন্ট আর কি, যে যারা বায়ার তাদের সবকিছু বিষয়টা মাথায় রেখে
কিন্তু এইখানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে ইনসেনটিভটা কমানো, এবং এই ইনসেনটিভটা তো কমাতে হয়েছে আমাদের যে এলজিসি গ্র্যাজুয়েশন সেটাকে সামনে রেখে। তো সুতরাং আসলে তো এখনো সময় আছে আমাদের হাতে, মানে অন্তত নভেম্বর মাস পর্যন্ত তো আমরা ইনসেনটিভ দিতেই পারি চাইলে। তো এটা আমাদের অবশ্যই চিন্তা করা উচিত, তার কারণ পিপল রেসপন্ড টু ইনসেনটিভস, মানে এটা অবশ্যই মনে রাখতে হবে যে কোনো ব্যবসা দাঁড়ায় কিন্তু ইনসেনটিভের উপরে, এবং এটাই হচ্ছে মূল কথা। যদি আমরা এখানে কিছুটা ইনসেনটিভ দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু উইন উইন সিচুয়েশন হয়, তখন কিন্তু এই কোন ধরনের সংকট আমাদের তৈরি হবে না। আর এট দ্য সেম টাইম সবসময় আসলে অর্ডারটি ভালো, মানে হলো যে আমরা যদি নিজেরা আত্মনির্ভরশীল হই তাহলে অবশ্যই সেটা একটা মানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ওইটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে বায়ারদের যে বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট, তারাও কিন্তু সোর্সিং করতে বলে যে একটা সোর্সিং না বন্ধ করলে আরেকটা সোর্সিং কিন্তু তখন করতে হবে। এই বিভিন্ন রকমের রিস্ক আছে। তবে আমার কাছে সবচেয়ে ভালো যেটা সলিউশন মনে হয় সেটা হলো যে ইনসেনটিভটাকে একটু রিঅর্গানাইজ করা। এটা করতে পারলে তখন কিন্তু এই সব সমস্যারই আস্তে আস্তে সমাধান হবে। জনাব হাতেম এবং জনাব জিতু, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা অর্থনীতিবিদের কাছে আপনার কাছে দুজনের একটি সমাধান জানার চেষ্টা করলাম। আমাদের সময় স্বল্পতার কারণে আপনাদের আরও হয়তো বক্তব্য বলার ছিল, কিন্তু সেটা শোনার সুযোগ হচ্ছে না। ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ। আমাদের কথা একটাই, স্পিনিংকেও বাঁচাইতে হবে, কারণ স্পিনিং না বাঁচলে আমার রিটেল ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। গোলকিপারের দিকে একটু খেয়াল রাখতে হবে, শুধু মেসিকে দেখলে হবে না। ওকে, জি দর্শক, আমরা আলোচনায় ছিলাম যে বিষয়টি নিয়ে, যে বাড়ছে উদ্বেগ দ্বন্দ্ব সংকটের পোশাক, সেটা নিয়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতি বিশ্লেষক। জনাব মাহফুজ কবির, আপনি যে বিষয়টি আপনার কাছে আরও জানার আছে সেটি হচ্ছে যে এই যে বন্ডের সুতার বিষয় নিয়ে যখন আলোচনা চলছে তখন কিন্তু বিটিএম এর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এটা ডিবন্ডিং চায়। যদি এটা হয় আসলে সুবিধা অসুবিধাটা কি? না, সেক্ষেত্রে সুবিধার কথা যেটা আমরা চিন্তা করছি যে না ডিবন্ডিং হলে আমাদের যে স্পিনিং সেক্টর সেটা হয়তো একটা প্রোটেকশন পাবে, তার কারণ বন্ড সুবিধার আওতায় তো আমরা বিনা শুল্কে আসলে এই সুতাগুলো আমদানি করছি। যদিও আমরা কি করলাম যে আমাদের যে ড্রাই পোর্ট, হ্যাঁ, বেনাপোল থেকে এটা প্রত্যাহার করে আমরা কিন্তু সমুদ্র বন্দর দিয়ে নিয়ে আসছি, কিন্তু তারপরেও তো যেহেতু এখানে ইনসেন্টিভটা কমিয়ে দেওয়া হয়েছে, তো এই কারণে তো আবার সেই আমদানি বেড়ে গেছে। তার কারণ যে আমদানি করা সুতার দামটা কমে যাচ্ছে, বিশেষ করে যে ভারতীয় সুতার দাম সেটা কম পড়ছে বলে তো আমরা নিয়ে আসছি। এখন এই ডিবন্ডিং এর ফলে না, এটা যেটা বলা হচ্ছে যে এখন শুল্কায়ন হবে কিন্তু 6 মাস পরে সেটা ফেরত পাবে, কিন্তু আমাদের একটা প্র্যাকটিক্যাল যেটা বিপদ, যেটা সবসময় আসলে ব্যবসায়ী বলে থাকেন, সেটা হলো যে যদিও আমাদের এরকম ডিউটি ড্রব্যাকের সুবিধাগুলো কাগজে কলমে আইনের মধ্যে আছে, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি পাওয়া যায় না। আর 6টা মাস মানুষে যে শুল্ক দিয়ে তারপরে বসে থাকবে, তার কিন্তু ব্যবসায়ী এমনিতে পুঁজির সংকটে ভুগছে। সুতরাং এই যদি ফেরত না ঠিক মতো পাওয়া যায় সময় মতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার ভীষণ অসুবিধার মধ্যে পড়বেন। আর একই সঙ্গে এটাও সত্য যে ধরেন একবার ডিবন্ডিং হয়ে গেলে তখন আবার রিবন্ডিং করাটা, হ্যাঁ, এটা কিন্তু অনেকটা কঠিন হবে। তার কারণ আমাদের যে সমস্যা আমাদের এই পুরো স্পিনিং সেক্টরে, এবং তারা যে একটা বিপদের মধ্যে আছেন, তাদের যে অনেকেই হয়তো খেলাপি হয়ে যাওয়ার ঝুঁকিতে আছেন, অনেকে খেলাপি হয়ে গেছেন, এই চালানোটা কঠিন হয়ে গেছে, যার ফলে তাদের এই পুরো বিজনেসটা রিস্টোর করতে আমাদের অনেক সময় লাগবে। তো সেই সময়টা আসলে 6 মাস বা 1 বছর নয়, আরো বেশি সময় লাগতে পারে। সুতরাং এখানে কিন্তু একটা লম্বা একটা বড় রকমের ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে হচ্ছে যে ওই শুল্কের যেটা দিয়ে দিল সেটা ফেরত পাওয়া, এবং একই সঙ্গে যে পুরো সময়টা কতটুকু লাগবে সেটা তোমরা জানি না রিস্টোর করতে। এর মধ্যে আমাদের পুরো ব্যবসাটা, মানে আমাদের যে পুরো যে আরএমজি সেক্টর যে এক্সপোর্ট, সেটা আরেকটা রকমের ঝুঁকির মধ্যে পড়তে পারে। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় যে আপনার অ্যান্টি ডাম্পিং এর যে বিষয়টা, এটি যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, অ্যান্টি ডাম্পিং এর কথা বলা হচ্ছে। তো এই ডিউটি ইম্পোজ করতে পারে যে কোনো সরকার, তার যে সার্বভৌম ক্ষমতা সেটার মাধ্যমে তারা তো ডিউটি ইম্পোজ করতে পারে। কিন্তু সমস্যা সবচেয়ে বড় সেটি হলো যে আমরা যদি খেয়াল করি যে যখন পাট পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং ডিউটি ইম্পোজ করলো ইন্ডিয়া, তার আগে কিন্তু এটা লম্বা সময় ধরে প্রশ্নপত্র তৈরি করা এবং ইনভেস্টিগেশন, তো এগুলো কিন্তু তারা করেছে বাংলাদেশের ভিতরে। তারপরে এক একটা কারখানা ধরে পণ্য ধরে তারা কিন্তু ডিউটিটা ইম্পোজ করেছে। কিন্তু বাংলাদেশের পক্ষে এই ধরনের তথ্য ভারতের ভিতর থেকে সংগ্রহ করা এবং সেটা নির্ভরযোগ্যতা, প্রশ্নপত্র পাঠানো এবং এই উত্তরগুলো ঠিকমতো পাওয়া, সেগুলো কিন্তু অত্যন্ত কঠিন হবে। এবং এই প্রমাণ জোগাড় করে যদি আমরা অ্যান্টি ডাম্পিং ডিউটি ইম্পোজ না করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন দেখা যাবে যে একটা বড় রকম সমস্যা তৈরি হচ্ছে। তার কারণ তারা কিন্তু WTO-তে চলে গিয়ে তখন কিন্তু বলবে যে না, কেন কোন তথ্যের ভিত্তিতে বা প্রমাণের ভিত্তিতে আসলে অ্যান্টি ডাম্পিং ডিউটি ইম্পোজ করা হলো। তো তখন এই মামলায় কিন্তু আমরা হেরে যেতে পারি। এটা বড় রকমের কিন্তু সম্মানের ঝুঁকি রয়েছে। এবং আমরা যদি ইম্পোজ করে যদি সেটাকে রাখতে না পারি, তাইলে কিন্তু সমস্যা হবে। তো সুতরাং এই জায়গাতে আমাদের অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। অনেক ধন্যবাদ জনাব মাহফুজ কবির, আপনাকে আমাদের আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, এর সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের আপন ফ্যামিলি বিজনেস আওয়ার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।